আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ বাস্তব সংখ্যার ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ অধ্যায়ের পেজ বাই পেজ, টপিক বাই টপিক আলোচনা করব, যাতে করে অধ্যায়ের কোনো টপিকই বাদ না যায়। সবগুলো টপিক যেন তোমরা বুঝতে পারো। আজকের ভিডিওর মতো একই রকমভাবে আমরা তোমাদের প্রতিটা চ্যাপ্টারের জন্য একটা করে ভিডিও আনবো, যেখানে পেজ বাই পেজ এবং টপিক বাই টপিক সব কিছু আমরা বুঝিয়ে দিব, যাতে করে কোনো টপিকেই তোমাদের আর ঝামেলা না থাকে। সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে সেই ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাও। পাশাপাশি প্রতিটা পেজের মধ্যে যেই কাজগুলো দেওয়া থাকবে সেগুলোও সলভ করে দেব, এবং শেষে যেই অনুশীলনীর প্রশ্নগুলো থাকে সেগুলো সলভ করে দিব। যারা শুধুমাত্র অনুশীলনীর সমাধান চাও তারা ভিডিওর শেষ দিক দিয়ে দেখো, সেখানে অনুশীলনীর সমাধানটুকু পেয়ে যাবে। চলো তাহলে আমরা বাস্তব সংখ্যা শুরু করি। এখন বাস্তব সংখ্যা জিনিসটা কি? বাস্তব সংখ্যা হলো যে কোনো সংখ্যা। আমরা সংখ্যা বলতে যা বুঝি, 1 2 3 4 অথবা -1 2 3 অথবা √2 √4 অথবা 1.234 এই জাতীয় যত সংখ্যা আছে সব কিছুই বাস্তব সংখ্যা। এবার এই বাস্তব সংখ্যার অসংখ্য প্রকারভেদ আছে, সেগুলো আমরা জেনে নেই। এখানে একটু ইতিহাস দেওয়া আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এগুলো তেমন কোনো ইম্পর্ট্যান্ট বিষয় নয়। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমাদেরকে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস জানতে হবে। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসের প্রথমেই আছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হলো 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা, 2 3 5 7 ইত্যাদি মৌলিক সংখ্যা, এবং 4 6 8 9 ইত্যাদি হলো যৌগিক সংখ্যা। এখন এইখানে যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এই জাতীয় যত সংখ্যা আছে সব কিছুকেই বোঝায়, কিন্তু এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার দুই রকমের সংখ্যা আছে। একটা হলো এই যে মৌলিক সংখ্যা, আর একটা হলো এই যে যৌগিক সংখ্যা। এই মৌলিক যে সংখ্যা সেগুলো হলো 2 3 5 7, অর্থাৎ যেই জাতীয় সংখ্যাগুলোকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলোকে বলা হয় এই মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হলো একাধিক সংখ্যার সমষ্টি, যেগুলো যেমন এই যে 4 4 কিন্তু 2 2 যোগ করলে হয়, তারপর 6 হয় 3 3 যোগ করলে, অথবা 3কে 2 বার গুণ করলে হয় 6। তো এই রকমভাবে এই সংখ্যাগুলো গঠিত হয়, যার কারণে এগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। এর পরবর্তীটা হলো এই পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ এখানে শূন্য সহ যত সংখ্যা আছে, -3 -2 -1 তারপর 0 1 2 এই জাতীয় যত সংখ্যা আছে সব কিছুকেই পূর্ণ সংখ্যা বলা হয়। এর পরেরটা দেখো, সেটা হলো ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যা কি এটা কিন্তু তোমরা জানোই, p/q আকারে, অর্থাৎ একটা সংখ্যা উপরে আর একটা সংখ্যা নিচে থাইকা যেই জাতীয় সংখ্যা হয় সেটাকেই বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তো এইখানে শর্ত হলো কিউ এর মানটা 0 হতে পারবে না, অর্থাৎ নিচে যেই মানটা থাকবে সেটা 0 হবে না। আবার কিউ এর মানটা এই যে নট ইকুয়াল টু 1, অর্থাৎ 1ও হতে পারবে না, কারণ পি বা কিউ এর মান যদি 0 হয় তাহলে এইটার কোনো মানই থাকবে না। আবার দেখো, কিউ এর মান যদি 1 হয় তাহলে 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে তো ওইটাই হয়, যার কারণে ওইটা আর ভগ্নাংশ হবে না, এইটা অন্য নাম্বার হয়ে যাবে। তো এখানে খেয়াল রাখতে হবে কিউ নট ইকুয়াল 0, কিউ নট ইকুয়াল 1 হলে সেটাই হলো এই ভগ্নাংশ সংখ্যা। এরপর দেখো এই জাতীয় সংখ্যার কিছু উদাহরণ, সেগুলো হলো এই যে সাধারণ ভগ্নাংশ, এগুলো 1/2 3/2 তারপর -5/3 4/6 এই জাতীয় সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশ বলা হয়। এরপর দেখো সেটা হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে হলো রেশনাল নাম্বার ইংরেজিতে বলা হয়, আর এটা হলো p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0। এখানে খেয়াল রাখতে হবে p এবং q, এই যে p এর মান যেটা থাকবে এইটা, তারপরে এই যে নিচে q এর মান যেটা থাকবে এইটা, এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে, এবং q এর মানটা কিন্তু 0 হতে পারবে না, কিন্তু q এর মান কিন্তু এখানে 1 হতে পারবে। আমরা একটু উপরে দেখে আসছিলাম যে ভগ্নাংশ সংখ্যায় q এর মান 1 হতে পারে না, কিন্তু এই যে মূলদ সংখ্যা এখানে q এর মান 1ও হতে পারবে, কোনো সমস্যা নাই। তাইলে এই জাতীয় সংখ্যাগুলো 11/2
5/3 এই জাতীয় সকল সংখ্যাই হলো মূলদ সংখ্যা। এরপর দেখো অমূলদ সংখ্যা জিনিসটা কি? এটাকে ইংরেজিতে বলা হয় ইরেশনাল নাম্বার। এই অমূলদ সংখ্যাটা হলো যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। খেয়াল রাখতে হবে, এটাকে কিন্তু p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0। অর্থাৎ p ও q দুইটাই পূর্ণ সংখ্যা হবে, কিন্তু q এর মানটা 0 হবে না। এরপর দেখা বলছে সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। এরপর পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। যেমন এই যে √2, এখানে √2কে যদি তুমি ভাঙাও তাহলে দেখবা এরকম একটা নাম্বার আসে। √3কে যদি ভাঙাও এরকম একটা নাম্বার আছে। এই জাতীয় যেই নাম্বারগুলো এগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। এবং এই জাতীয় সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ মানে হলো যেগুলোকে স্কোয়ার আকারে লেখা যায়। তো এই জাতীয় সংখ্যাগুলোকে স্কোয়ার আকারে লেখা যায় না, যার কারণে এগুলো হলো অমূলদ সংখ্যা। এর পরবর্তী দশমিক ভগ্নাংশ সংখ্যা। এটা হলো মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন এই যে 3কে কিন্তু আমরা লিখতে পারি 3.0। এরপর আবার দেখো 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 হয়, এটা একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হয় 3.3333। এগুলো হলো একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। এরপর দেখো সসীম দশমিক ভগ্নাংশ। এটা হলো যেই সংখ্যাটার দশমিকের পরের মান একদম নির্দিষ্ট আছে। যেমন এই যে এটার মান 0.52, এখানে গিয়ে কিন্তু থেমে গেছে 3 তারপর এটা 52 এর পরে কিন্তু থেমে গেছে, আর নাই। কিন্তু তুমি যদি এইখানে একটু খেয়াল করো দেখবা এইটাকে যখন আমরা ভাগ করলাম এইটার মানটা এই যে 3333 হওয়ার পর এখানে ডট 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 কিন্তু আরও মান আসতেছে, যার কারণে এটাকে বলা হবে অসীম দশমিক ভগ্নাংশ, যেটা আমরা জানি না কততে গিয়ে থামবে। এর পরবর্তীটা দেখো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা জিনিস কি? একটু আগেই বললাম বাস্তব সংখ্যা হলো সকল সংখ্যা, যেই জাতীয় সংখ্যা হতে পারে, যেমন মূলদ অমূলদ এই জাতীয় সকল সংখ্যা, এই যে এগুলো এগুলো সবই হলো বাস্তব সংখ্যা। তোমরা চাইলে এখানে দেখতে পারো এটার সংখ্যাটা হলো সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়, যেমন নিচের এই সংখ্যাগুলো। এরপর ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কি? ধনাত্মক সংখ্যা হলো শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। যেমন শূন্যের উপরে হতে হবে যা হয় 2, 1/2, 3/2 এই জাতীয় যত সংখ্যা আছে সবই হলো ধনাত্মক সংখ্যা। এরপর দেখো এই যে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা জিনিসটা কি? ঋণাত্মক সংখ্যা হলো শূন্য থেকে ছোট। এখানে খেয়াল রাখতে হবে শূন্য থেকে ছোট হবে সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন এখানে -2, 1/2, তারপর 3/2, -√2, তারপর এখানে এইটা এই জাতীয় সকল মাইনাস আকারে যা সংখ্যা সেগুলোই হলো ঋণাত্মক সংখ্যা। এরপর অঋণাত্মক সংখ্যা কি? অঋণাত্মক সংখ্যা হলো শূন্য সহ যেই সংখ্যাগুলো 0-র উপরে। এখানে জিনিসটা বুঝতে হবে এরকমভাবে, ধনাত্মক সংখ্যা হলো শূন্য থেকে বড় আর অঋণাত্মক সংখ্যাটা হলো শূন্য সহ শূন্য থেকে বড়। এরপর দেখো যেমন এই যে এটা এগুলো এই সবগুলো। এরপর দেখো এখানে বাস্তব সংখ্যার একটা চার্ট দেখাইছে। তো এখানে আমাদেরকে একটা কাজ দিছে, দেখো এই কাজটা আমাদের করতে হবে। এখানে বলছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে এই যে এই সংখ্যাগুলোর অবস্থানটা আমরা দেখাইতে। তো এটার অ্যান্সারটা চলো আমরা একটু দেখে নিই। এই যে এটার অ্যান্সার হলো এটা। প্রথমে যে সংখ্যাটা আমাদেরকে এখানে দেয়া হয়েছে 3/4, এই সংখ্যাটা কি? এটা হলো একটা মূলদ সংখ্যা। এই যে এটা একটা মূলদ সংখ্যা প্রথমটা। এরপর দেখো 5 হলো একটি মূলদ সংখ্যা। আবার এই যে -7 এটা একটি পূর্ণ সংখ্যা। আবার √3 এটা একটা মূলদ সংখ্যা এটা। এরপর দেখো 0 এটা একটা পূর্ণ সংখ্যা। এরপর এই যে 1 এটা একটা ধনাত্মক সংখ্যা। তারপর 9/7 একটি মূলদ সংখ্যা। এরপর 12 হলো একটি মূলদ সংখ্যা। এরপর 2, 4/5 একটি সাধারণ অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা। এবং এটা হলো 1.1234 এটা একটি অমূলদ সংখ্যা এবং 0.323 একটি মূলদ সংখ্যা। এর পরবর্তীতে দেখো এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে। এখানে বলছে √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো।
তো আমাদেরকে দুইটা এমন অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে যেই দুইটা হবে √3 থেকে বড় আর 4 থেকে ছোট। তো এই ক্ষেত্রে আমরা দেখো কি করব, প্রথমেই √3 মানটা আমরা এখানে একটু লিখলাম বোঝার সুবিধার্থে। এরপর লিখব, মনে করি √3 এবং √4, এখানে দেখো √3 এবং √4 এর মধ্যে যে কোনো দুইটি মূলদ সংখ্যা a এবং b। এখানে আমরা a এবং b ধরে নিলাম এটাকে। এরপর লিখব যেখানে a এর মান হলো √3 + 1 এবং b এর মানটা আমরা লিখব হলো এই যে √3 + 2। এটা আমরা ধরে নিব। ধরে নিলে দেখব যে এই দুইটা মান √3 থেকে বড় হবে, আবার 4 থেকে ছোটও হবে। √3 থেকে বড় 1 এটার সাথে যোগ করলে হবে, আবার √3 থেকে বড় 2 যোগ করলেও হবে। এবং এটা যদি আমরা একটু দেখি যে √3 কিন্তু 1.7, তো 1.7 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু 4 এর কম হয়, আর এটা তো √3 থেকে বড় হয় আমরা দেখতেই পাইতেছি। তাইলে এই কারণে আমরা এখানে রুট করে নিলাম এটাকে, তারপর 1 এবং 2 যোগ করে দিলাম এই a এবং b এর সাথে। এরপর এখানে দেখো স্পষ্টত a ও b উভয়ই অমূলদ সংখ্যা এবং উভয়ই √3 এবং 4 এর মধ্যে অবস্থিত, অর্থাৎ এই যে √3 √3 + 1 √3 + 2 4। এটা হলো আমাদের উত্তর। তো সুতরাং a ও b দুইটি নির্ণেয় অমূলদ সংখ্যা, এটাই আমাদের অ্যান্সার ছিল, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। তো এটা এরকমভাবে করবে। এরপর দেখো বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য কী সেগুলো আমরা এখন একটু দেখে নিই। 1 নাম্বার দেখো বলছে যদি a b বাস্তব সংখ্যা হয় তাহলে a + b বাস্তব সংখ্যা এবং a bও বাস্তব সংখ্যা, অর্থাৎ a আর b এর যে সংখ্যাগুলো হবে এটারে যদি আমরা যোগ করি সেটাও বাস্তব সংখ্যা হবে, আবার এটাকে গুণ করলেও বাস্তব সংখ্যা হবে, এটা সবাই জানো। এরপর 2 নাম্বারটা দেখো a b বাস্তব সংখ্যা হলে 1 নাম্বার হলো a + b = b + a, অর্থাৎ a এবং b কে যদি যোগ করি যে সংখ্যাটা হবে, b এবং a কে যদি আমরা উল্টাভাবে যোগ করি তাহলে একই সংখ্যা হবে। অনুরূপভাবে a এবং b কে গুণ করলে যা হবে b এবং a কে গুণ করলেও তাই হবে। এরপর 3 নাম্বারটা হলো a b c বাস্তব সংখ্যা যদি হয় তাহলে a + b + c যোগ করলে যা হবে a + b + c যোগ করলেও তাই হবে, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আবার a bর সাথে গুণ করে তারপর যদি c কে গুণ করি এই দুইটার সাথে তাহলে যা হবে, আবার এখানে b c গুণ করে এর সাথে গুণ করলেও একই মান হবে, এখানে কিন্তু কোনো মানের পরিবর্তন হবে না। এরপর দেখো 4 নাম্বারটা হলো a বাস্তব সংখ্যা হলে কেবল দুইটি বাস্তব সংখ্যা 0 ও 1 আছে, যেখানে 0 ≠ 1। এটা এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ না, জাস্ট এখানে একটু খেয়াল রাখো এই যে 0 যদি কোনো সংখ্যার সাথে আমরা যোগ করি তাহলে ওই সংখ্যাই হবে। যেমন এর মান ধরে নেই আমরা 5, তাহলে 5 এর সাথে 0 যোগ করলে 5ই হয়, আবার 0 এর সাথে 5 যোগ করলেও 5ই হয়, তাহলে এইটাই হবে। এবং 3 নাম্বার এখানে দেখো বলছে এর সাথে যদি 1 গুণ করি অথবা 1 এর সাথে a গুণ করি তাহলে এই হবে, অর্থাৎ 1 এর সাথে যাই গুণ করা হোক ওই সংখ্যাটাই হয়। এরপর 5 নাম্বারটা দেখো বলছে a বাস্তব সংখ্যা যদি হয়, a যদি হয় বাস্তব সংখ্যা তাহলে a + - a সমান হলো 0, অর্থাৎ এর সাথে দেখো এখানে যদি মাইনাসটাকে আমরা প্লাস করি এটাকে তাহলে কিন্তু এটার মান হবে 0, এরকমভাবে যদি থাকে। এরপর যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই, ধরো এর মান হলো 5, আবার তাইলে এর মানও 5ই হবে, তাহলে 5 থেকে 5 বিয়োগ হলে 0 হয়ে যাবে। এরপর দেখো এখানে বলছে a × 1/a সমান হলো 1, এখানে খেয়াল করে দেখো a যে এটার সাথে গুণ, তাইলে a কিন্তু উপরের সাথে গুণ হয়, তাহলে উপরের a নিচের a এটাই যাবে কাটা, তাহলে আমাদের মান হবে 1। এরপর দেখো 6 নাম্বার এখানে বলছে abc বাস্তব সংখ্যা হলে a × b + c = ab + ac, অর্থাৎ a এটার সাথে যদি গুণ হয় তাহলে প্রতিটার সাথে আলাদা আলাদা গুণ হবে, তাহলে এই যে a আর এই যে b গুণ করো তাহলে হবে ab, তারপর প্লাস, আর আমরা এখানে দিলাম প্লাস, তারপর এই a আবার এই c কে আমরা গুণ করলে হবে ac। এরপর দেখো 7 নাম্বারটা ab বাস্তব সংখ্যা যদি হয় তাইলে এই যে a b থেকে বড় অথবা a = b অথবা a b থেকে এখানে বড় হতে পারে আর a b থেকে ছোটও হতে পারে, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ না। এরপর দেখো 8 নাম্বারটা abc বাস্তব সংখ্যা এবং a যদি b থেকে ছোট হয় তাহলে a + c ছোট হবে b + c থেকে, এটাও তেমন কোনো গুরুত্বপূর্ণ না।
এরপর দেখো এগুলি তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু এইখানে আরও একটা জিনিস আছে, প্রতিজ্ঞা। এখানে বলছে যে √2 একটি অমূলদ সংখ্যা, এটা আমাদেরকে প্রমাণ করতে হইব। এটা অনেক সহজ। প্রথমেই আমরা লিখে নিব ধরি √2 একটি মূলদ সংখ্যা। দেখো বলছে অমূলদ সংখ্যা প্রমাণ করতে, কিন্তু আমরা এখানে ধরবো এই যে মূলদ সংখ্যা ধইরা নিব। ধইরা নেওয়ার পরে লিখব তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পি কিউ গ্রেটার দেন 1 থাকবে যা √2 ইকুয়াল p/q হবে। অর্থাৎ যদি আমরা মূলদ সংখ্যা ধরে নিই কোনোটাকে, তার মানে ওইটার মানটা কিন্তু p/q আকারে আসতে হবে। এটা আমরা এই সংজ্ঞার মধ্যে একটু আগে দেখে আসছি। এবং p আর q এর মান শূন্য হতে পারবে না, আবার 1 থেকে বড়ও হবে, এইটাও কিন্তু আমরা দেখে আসছি। এইবার ওই একই নিয়মে আমরা যদি করি তাহলে হলো √2 ইকুয়াল p/q। এবার দেখো কি করব, এখানে যে রুট আছে দেখতে পাচ্ছ, এই রুটটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা জানি রুট এক পাশ থেকে অন্য পাশে গেলে স্কোয়ার হয়, আর স্কোয়ার এক পাশ থেকে অন্য পাশে গেলে রুট হয়। তো এখানে রুটটা ওই পাশে গিয়ে এখানে এই যে স্কোয়ার হয়ে গেছে, তাই দুইটার উপরে স্কোয়ার আইসা পড়ছে, এখানে রুটটা এই পাশে আইসা পড়ছে। এরপর লিখব অর্থাৎ 2q সমান p²/q। এখানে কি করছি দেখো, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে, কিউ দ্বারা গুণ করছি। কিউ দ্বারা গুণ করার কারণে এখানে দেখো একটা কিউ আসছে, আবার এইখানেও কিন্তু একটা কিউ হয়েছিল। ওই কিউয়ে আর নিচের যে কিউ স্কোয়ার ছিল এইখানে একটা কিউ কাইটা গেছে, তাহলে শুধু একটা কিউ রয়েছে। তাহলে এখানে 2q সমান হলো p²/q। তারপর আমরা লিখব স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং কিউ 1 থেকে বড়। এতটুকু কথাটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে, এই কথাটা তোমরা মুখস্থ করে নিবে। দেখো এরকম অনেক অঙ্ক আসে, এখানে জাস্ট √2 এর জায়গায় হয়তো বলে দিতে পারে √5 বা √7, অথবা বলতে পারে √9, √9 বা √11 বলতে পারে যে √11, এগুলোকে অমূলদ সংখ্যা প্রমাণ করো। তো ওই সময় আমরা এই সেম একই নিয়মে করব, জাস্ট 2 এর জায়গায় খালি 5, 7 এবং 11 বসিয়ে দিব। তো এরপর এইটুকু লেখার পর আমরা লিখব 2q এবং p²/q সমান হতে পারে না, অর্থাৎ 2q নট ইকুয়াল p²/q, এটা আমাদেরকে লিখতে হবে। এরপর লিখব √2কে p/q আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ √2 নট ইকুয়াল p/q। যেহেতু স্কোয়ারটাকে করা যাবে না, তাইলে স্কোয়ার ছাড়াটাকেও আমরা করতে পারবো না, এটাই লিখে দিলাম। এরপর লিখব সুতরাং √2 একটা অমূলদ সংখ্যা, এটাই উত্তর। এরপর এই যে কাজটা দেওয়া আছে, প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা, এটাকেও আমরা উপরের একই নিয়মে করে ফেলবো। শুধুমাত্র √2 এর জায়গায় আমরা √3 দিয়ে দিব, তাহলেই এটা হয়ে যাবে, আর বাকি সব একদম ঠিক রাখবো। উদাহরণ 2-এ এখানে বলা হয়েছে প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যদি যোগ করা হয় তাইলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো সমাধানটা আমরা করি। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে আমরা ধইরা নিলাম হলো, ধরো প্রথমের সংখ্যাটা হলো x। তো ক্রমিক যেহেতু বলছে তাইলে প্রতিটা এক এক করে এরকম বাড়বে। তো এই যে পরেরটা হলো 1+, পরেরটা 2+, পরেরটা 3+, তো এটা হলো। তাইলে এবার আমরা লিখব যে ক্রমিক সংখ্যা 4টির গুণফলের সাথে 1 যদি যোগ করি তাহলে আমাদের হয় হলো এই যে এইটা। কারণ এই 4টাকে আমরা যদি এখন গুণ করি তাহলে এরকমভাবে গুণ, এই যে মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তার মানেই কিন্তু গুণ, আমরা সবাই জানি। তো এটা গুণ আকারে আছে +1। এরপর এটাকে দেখো আমরা সরল করি। প্রথম xটাকে আমরা এটার সাথে এই দুইটা একসাথে গুণ দিব, এবং পরবর্তী যেই দুইটা আছে এই দুইটা আমরা একসাথে গুণ দিব। তাহলে দেখো এই x আর এই x যদি গুণ দিই তাহলে হয় x²। আবার দেখো x এ 3 এ গুণ দিলে হয় 3x। তারপর এখানে x এ এবং x এ গুণ দিলে হয় এই যে x²। তারপরটা এই x এবং 2 গুণ দিলে হয় 2x। খেয়াল রাখো 2x হবে কিন্তু। তারপর দেখো আবার এই যে 1 এ আর x এ যদি গুণ করি তাহলে হবে একটা x। তাহলে 2x আর একটা x, এই দুইটা মিলা হয় হলো আমাদের এই যে 3x। তারপর দেখো 1 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে হবে 2। তারপর +1 আর +1 দিলাম। এরপর এই যে এখানে দেখো এখানেও x² + 3x আছে, আবার এইখানেও x² + 3x আছে। এবার আমরা কি করব, এইবার এই x² + 3xটাকে আমরা ধরে নিব। ধইরা নিলে আমাদের জন্য সহজ হবে। তাহলে কি হয় দেখো তো,
এই যে এইটুকুর জায়গায় আমরা এ লিখলাম, তারপর এই যে এইটুকুর জায়গায়ও আমরা লিখলাম এই যে এ প্লাস এখানে যে 2 ছিল 2 এর জায়গায় আমরা লিখলাম 2 প্লাস এই যে এখানে 1 ছিল এই 1টা আমরা এখানে উঠিয়ে দিলাম। এরপর দেখো এই যে এই এ এবং এই এ এই দুইটা এ কে আমরা গুণ করব। গুণ করলে হয় a স্কয়ার, আবার a এবং 2 কে গুণ করলে হয় এই যে 2a প্লাস 1 এর এই যে 1। তাইলে এইটা আমরা একটা সূত্র জানি, সূত্রটা হলো a প্লাস বি তার হোল স্কয়ার। a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে যদি একটু খেয়াল করো দেখো এই যে a স্কয়ার এখানে আছে প্লাস এই যে 2 এর 2 আছে, তারপর এখানে a, তারপর দেখো তো আমাদের বি আকারে কোনটা আছে, শেষে যেটা থাকে সেটা হলো বি আকারে, এই বি আকারে আছে 1। তাহলে এই যে দেখো আমরা লিখতে পারি কিনা a স্কয়ার প্লাস 2a তারপর 1 প্লাস বি স্কয়ার, 1 এর উপরে আমরা স্কয়ার দিলাম। তো দেখো a স্কয়ার মানে তো এই যে a স্কয়ার হয়ে গেল, তারপর এই যে এখানে 2a, এই যে 2a আছে 2a এর সাথে যদি পরের বি 1 গুণ করি আমরা, এখানে 1 গুণ করলেও কিন্তু 2aই থাইকা যায়, আবার প্লাস 1 এর উপর স্কয়ার দিলে কিন্তু 1ই হয়। তাহলে আমাদের সূত্রটা কিন্তু মিলে যায় এটার সাথে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের বদলে আমরা লিখলাম a প্লাস বি তার হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস 1 স্কয়ার, কারণ বি তো এখানে 1 আছে এই কারণে আমরা 1 লিখলাম। এরপর এই যে এর জায়গায় আমরা শুধু যা ধরছিলাম এক্স স্কয়ার প্লাস 3x ওইটা বসিয়ে দিব, তাহলে হবে এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 1 তার উপরে হোল স্কয়ার। তাহলে এটা আমাদের প্রমাণ করা হয়ে গেল। এরপর দেখো আমরা দশমিক ভগ্নাংশে দেখি। দশমিক ভগ্নাংশ হলো যেই কোনো ভগ্নাংশ, যেমন 2.0, 0.4, তারপর 0.333 ডট 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 ইত্যাদি যা আছে সবগুলোই হলো দশমিক ভগ্নাংশ। কিন্তু এই দশমিক যে ভগ্নাংশগুলো আছে এটা হলো 3 প্রকার। এই যে 3 প্রকার, একটা হলো সসীম, আরেকটা আবৃত, আরেকটা হলো অসীম দশমিক ভগ্নাংশ। তো সসীম কোনটা? সসীম ভগ্নাংশটা হলো যেইটার শেষ আছে, যেমন এই যে এটা 2 পর্যন্ত গিয়ে থেমে গেছে, এটা দেখো 2, 3 পর্যন্ত থেমে গেছে, এটাও 2 পর্যন্ত থামছে, এটাও 6, 7 পর্যন্ত থামছে। এগুলি হলো সসীম দশমিক ভগ্নাংশ। এরপর আবৃত্ত দশমিক ভগ্নাংশ যেটা, সেটা হলো একটা কোনো আবৃত্ত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সব অথবা পরপর থাকা কিছু অংশ বারবার আসতে থাকে। অর্থাৎ এইখানে খেয়াল রাখতে হবে একটা নির্দিষ্ট সংখ্যা বারবার শুধু আসতেই থাকে। যেমন এখানে দেখো 3.333 আসতেছে, এখানে দেখো ডট ডট দিয়ে এটা বোঝাচ্ছে যে আসতেছে আসতেছে, মানে 3 আসবে বারবার। এরপর দেখো এখানে 2.4545 বারবারে আসতেছে। এরপর এখানে দেখো 12765 বারবারে এরকমভাবে আসতেছে, তাই এটা হলো আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এরপর দেখো অসীম দশমিক ভগ্নাংশ কোনটা? যেটার কোনো শেষ নাই। দেখো এখানে যদি আমরা 2কে রুট দেই তাহলে একের পর এক সংখ্যা আসতেই থাকে, রুট 7 করলে এখানে একের পর এক সংখ্যা আসতেই থাকে, যার কোনো শেষ নাই। এটাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। এরপর দেখো এখানে আমাদেরকে কিছু কাজ দেয়া আছে। এই যে কাজ, এই কাজের মধ্যে বলছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা কি সংখ্যা, এটা কারণ সহ শ্রেণীবিন্যাস করতে। আশা করি তোমরা উপরের এই জিনিসগুলো বুঝতে পারছো যে কোনটা কোন দশমিক সংখ্যা। তো এখানে যেগুলো আছে কাজ, এই কাজগুলো তোমরা নিজেরা পারবে আশা করি। কেন দেখো এইটা কি সংখ্যা, দেখো এটা হলো সসীম দশমিক সংখ্যা, কারণ এই পর্যন্ত শেষ। আর এটা কি? এটা হলো আবৃত্ত দশমিক, কারণ এই যে 333 আসতেছে একের পর এক আসতেছে, তাই এটা হলো আবৃত্ত দশমিক। আর একটু আগে দেখো যখন আমরা পড়তেছিলাম আবৃত্ত দশমিক, খেয়াল রাখতে হবে যখন এই যে সংখ্যাগুলো বারবার আসবে তখন কিন্তু একই সংখ্যা যদি আসে তাহলে এটাকে আমরা ছোট করে 3.3 উপরে এরকম একটা পৌনঃপুনিক চিহ্ন দেব, এটাকে বলা হয় পৌনঃপুনিক চিহ্ন। এরপর দেখো আমরা আরেকটু আগাই, এখানে একটা সংখ্যাকে আমরা ভাগ করতেছি আবৃত্ত দশমিক ভগ্নাংশকে। তো এক্ষেত্রে ধরো 23কে আমরা 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে দেখো 18 হয় 3 বার গিয়ে, তাই আমরা এখানে লিখলাম 3 বার গিয়ে 18। তারপর 8 আছে, এখানে বিয়োগ করলে কত হবে 5। তো 5 এর মধ্যে তো 6 যায় না, তাই আমরা একটা শূন্য নিব, শূন্য নিলে এখানে আমাদের এই যে দশমিক চিহ্ন দিতে হবে। তো শূন্য নিয়ে দশমিক চিহ্ন দিলাম। এইবার দেখো তো 6 50 এর মধ্যে কয়বার যায়? 8 বার, 8 বার গিয়ে হয় 48। তারপর এখানে থাকে 2 এর সাথে আবার আরেকটা 0 নিতে হবে, 0 নিলে 6 20 এর মধ্যে কয়বার যায়?
3 বার যায়, 3 বার গিয়ে 18 হয়, তাহলে এখানে আবার 2 হয়, তাহলে আবার 0 নিলে আবার এরকমভাবে 3 হয়, এরকমভাবে একের পর এক 3 হতেই থাকবে। তো এইটা হলো এরকম নিয়মে করা হয়। আরেকটা দেখো, এই যে এখানে দেখো এই নিয়মটা এখানে বলা হয়েছে, এই নিয়মটাই ঠিক এখানে বলা হয়েছে। তো এরকমভাবে দেখো এরপর থেকে যত সংখ্যা আসবে বারবার শুধু 3 3 3 3, এখানে 3 3 3 3, যতবার করবা ততবারই এখানে 3 আসতে থাকবে। এরপর দেখো এখানে উদাহরণ আরেকটা দেওয়া আছে 3-এ। এখানে বলা হয়েছে এই যে এই দুইটা সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো দশমিক ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে সেটা হবে এই যে এরকমভাবে, এই যে 37কে যদি আমরা দশমিক ভগ্নাংশে আনি তাহলে এরকম নিয়মে হবে। জাস্ট একই নিয়মে, যেই নিয়মটা একটু উপরে দেখে আসলাম, তোমরা ভাগের নিয়মে ভাগ করবা। 21-এর মধ্যে 37 দিয়ে ভাগ যায় না, তাই আমরা 0 নিলাম। 0 নিলেই এখানে এই যে একটা দশমিক দিতে হবে। দশমিক দেওয়ার পর ঠিক আগের নিয়মে আবার 210-এর মধ্যে 37 কয়বার যায় সেটা দেখবা, তারপর যত হবে লিখবা। তারপর এখানে দেখো বিয়োগ করলে 25 হয়, 25এও যায় না, এই 37 দিয়ে ভাগ, তাই আবার 0 নিবা। 0 নেওয়ার পর আবার 37 দিয়ে এই যে 250-কে ভাগ করবা। ঠিক একই রকমভাবে আগাইতে থাকবা, আগাইতে থাকবা। আগাইতে থাকলে দেখবা এক সময় গিয়ে এখানে পৌনপুনিক আকারে 567 567 জাস্ট একই নাম্বার আসতে থাকবে আর কি। তো এই ক্ষেত্রে এটা হবে পৌনপুনিক। এরপর দেখো প্রথম যেটা বলা হয়েছিল 3-কে 11 দিয়ে ভাগ, তো 3-কে তো 11 দিয়ে ভাগ করা যায় না, তাই আমরা আগেই একটা শূন্য এখানে এই যে নিয়ে নিলাম। শূন্য শূন্য নিলে এখানে শূন্য লেখা দশমিক দিতে হবে আমাদের, আমরা একটু আগে দেখছি। তো দশমিক দেওয়ার পর আগের নিয়মে 11 30-এ কয়বার যায় এরকমভাবে এটার মতোই, এই যে এটার মতো করতে থাকো। তাহলে করতে করতে দেখবা 2727 বারবার এই একই সংখ্যা আসবে এখানে। তাইলে এইটার যেই সংখ্যাটা পৌনপুনিক সেটা হবে এই যে এইটা। তো দেখো 2727 যেটা বারবার আসতেছে সেটার উপর আমরা এই যে পৌনপুনিক চিহ্ন দিব, অর্থাৎ 27 যেটা আসছে 27-এর উপরে জাস্ট পৌনপুনিক চিহ্ন দিয়ে দিব, তাহলে আমাদের এটার অ্যান্সার হয়ে যাবে। আর এইটার ক্ষেত্রে যখন 2.567 আসতেছিল উত্তর বারবার, তখন আমরা 5 6 7 এই তিনটার উপরে দিব। দেখো তিনটার হলে তিনটার উপরে দিতে হয় না, জাস্ট আগেরটা এবং শেষেরটা এই দুইটার উপরে দিলেই বোঝা যায় আর মাঝখানে যতগুলো আছে সবগুলোই পৌনপুনিকের অংশ। তাহলে আমাদের এই দুইটা অঙ্ক সলভ করা হয়ে গেল। এরপর দেখো উদাহরণ 4-এ বলা হয়েছে এগুলো যে এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে যেন প্রকাশ করি। তো প্রথমটায় আসো করি। এখানে বলছে 0.3, 0.3-কে যদি আমরা ভাঙাই তাহলে 0.333 এরকম আকারে আসতেই থাকবে আসতেই থাকবে। এখন এইখানে প্রথমটার ক্ষেত্রে দেখো তো কয়টা এখানে আছে আবৃত্ত দশমিক, একটা, কিন্তু শুধু একটার উপরে, তাই আমরা একের সাথে একটা শূন্য লিখব। খেয়াল রাখো একের সাথে একটা শূন্য লিখতে হবে। আর দেখো এখানে অনাবৃত্ত দশমিক কি আর কোনো সংখ্যা আছে? আর কোনো সংখ্যা কিন্তু নেই, তাই আমরা এটার সাথে আবার লিখব 1। খেয়াল রাখতে হবে আবৃত্ত দশমিক যত কয়টা আছে ওইটা শূন্য আকারে লিখতে হবে। একটা আছে তাই একটা শূন্য লিখলাম 1-এর সাথে, আর এখানে আবৃত্ত দশমিক ছাড়া আর কোনো সংখ্যা নাই তাই আমরা শুধু 1 লিখছি। তারপর এটার সাথে যখন আমরা এইটা গুণ করব, তো এইটা ভাঙায় এখানে লিখলাম, গুণ করলাম 10, তাহলে হলো এইটা। এরপর 1 দিয়ে গুণ করলে হলো এইটা। এরপর দেখো বিয়োগ করলাম, এইটা থেকে এটা বিয়োগ করব। তো বিয়োগ করলে হয় এরকমভাবে লিখব, তারপর উপরেরটা এটা থেকে এটা বিয়োগ করলে হবে 3। এরপর দেখো এখানেও 0.3, এখানেও 0.3, তাই এখানে আমরা একটা কমন নিব। কমন নিলে হবে 10, এখানে থাকবে শুধু 10, এখানে থাকবে শুধু 1, তাহলে এই 10 - 1, এই মাইনাসের কারণে মাইনাস দিলাম, ইকুয়াল হবে 3। এরপর দেখো 0.3 ইন্টু 10 থেকে যদি 1 চলে যায় তাহলে 9 হয়, তাহলে হলো এইটা, এবং 9 এই পাশে গুণাকার ওই পাশে গিয়ে হবে ভাগ। তাহলে এখানে দেখো আমরা যে সহজ একটা নিয়ম পাইলাম যে এইখানে যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটা এখানে বসবে, তারপর নিচে হবে কত 9। একটা পৌনপুনিকের জন্য আমরা একটা 9 পাইছি, খেয়াল রাখো এটা আমাদের পরে কাজে লাগবে। এরপর দেখো আবার 0.24 এর ক্ষেত্রে কিন্তু ভাঙালে 2424 বারবার আসতেই থাকবে। এরপর এইখানে দেখো তো দুইটা পৌনপুনিক, তাই আমরা একের সাথে দুইটা শূন্য নিয়ে গুণ করব। এরপর দেখো তো আবৃত্ত দশমিক আর কিছু আছে কিনা, এটা ছাড়া আর কোনো সংখ্যা নাই। আর কোনো সংখ্যা যেহেতু নাই তাই এখানে আর কোনো শূন্য বসবে না, শুধু 1 দিয়েই গুণ করব। তাহলে এইটা আর এইটা হয়ে গেল। এখন আমরা এইটা থেকে এটাকে যদি বিয়োগ দেই তাহলে এরকম হবে আগের নিয়মেই। আর এইখানে দেখো 2টা 9 হবে, 2টা 9 কি করব আমরা ওই পাশে নিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে আমরা আরেকটা সুন্দর নিয়ম পাইলাম, সেটা হলো যখন 2টা পৌনপুনিক হইল এখানে, তখন আমরা এখানে পাইলাম 2টা 9। এটা আমাদের পরবর্তীতে অঙ্কতে কাজে লাগবে, এটা জাস্ট খেয়াল রাখো।
এরপর আরও একটা আছে, সেটা হলো এই যে এইটা। এটাকে যদি আমরা পৌনপুনিক থেকে ভাঙাই তাহলে এখানে হবে 3 4 7 8 7 8 7 8 এরকমভাবে আসতে থাকবে। পরবর্তীতে এখানে সংখ্যা আছে হলো 4টা, তাই আমরা এখানে দেব 4টা 0। এরপর দেখো এইখানে পৌনপুনিক ছাড়া কয়টা আছে? 2টা আছে। 2টা আমরা এখানে শূন্য দিয়ে আবার গুণ করব। গুণ করার পর এখানে হবে এইটা আর এখানে হবে এইটা, এই দুইটাকে আবার বিয়োগ করো আগের নিয়মে, তাহলে আমাদের সংখ্যাটা হবে এইটা। এবার একটু খেয়াল করে দেখো আমাদের নিচে যেই সংখ্যাটা আসছে সেটা হলো 2টা পৌনপুনিকের কারণে 2টা 9 আসছে, আর এখানে পৌনপুনিক ছাড়া ছিল 2টা, তাই এখানে 2টা শূন্য আসছে। এরপর এটাকে ভাগ করার পর এই যে একই নিয়মে যা হয় তাই হবে অ্যান্সার। এরপর একটু নিচে দেখো আমরা যাই, সেখানে আরও একটা উদাহরণ আছে, উদাহরণ 5। এটাকেও বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে। তো আগের নিয়মে একইভাবে দেখো এটা এখানে কয়টা সংখ্যা আছে? 5টা, তাই আমরা 5টা শূন্য লিখবো। এই যে 3 2 5টা শূন্য লিখলাম একের সাথে। আবার দেখো এখানে আবৃত্ত দশমিক ছাড়া আছে 2টা সংখ্যা, তাই আমরা এই যে 2টা সংখ্যা লিখলাম। এরপর এটাকে গুণ করার পর এইটা আর এইটা হলো, এটাকে আবার বিয়োগ করার পর হলো এই যে এইটা। এরপর দেখো আগের নিয়মে পুরোটা যদি করি তাহলে এইখানে 3টা পৌনপুনিক ছিল 1 2 3, তাই এখানে 3টা 9 আসছে, আর এটা ছাড়া পৌনপুনিক ছাড়া ছিল 2টা, তাই এখানে 2টা শূন্য আসছে। তাহলে আমাদের অ্যান্সার হলো এইটা। এরপর একটু নিচে যাই, আমরা দেখি আরও কিছু পাবো, যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু আমরা করব। এখানে আরও একটাকে দেখো বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে, তো এইটাকেও ঠিক আগের নিয়মেই আমরা এখানে করে ফেলবো। তাহলে কি হবে দেখো, একদম সহজ নিয়ম, একদম সহজ নিয়ম। দেখো কি, এটা হলো এই সংখ্যাটা যা ছিল পুরোটা, এই পুরোটাকে আমরা উপরে লিখব। এই যে উপরে লিখলাম এইটা, একদম সেম টু সেম পুরো সংখ্যাটাকে আমরা উঠাই দেব। উঠানোর পর মাইনাস করব হলো পৌনপুনিক ছাড়া যেটা আছে, এখানে 4 5 2 আছে পৌনপুনিক ছাড়া, তাই এই যে আমরা 4 5 2 পৌনপুনিক ছাড়াটুকু উঠাইলাম। এরপর নিচে দেখো কি হয়েছে, 3টা আছে এখানে পৌনপুনিকওয়ালা, তাই আমরা 3টা লিখলাম 9, এবং পৌনপুনিক ছাড়া আছে এখানে কত? একটা, তাই আমরা লিখলাম একটা শূন্য। খেয়াল রেখো পৌনপুনিক ছাড়া যতটা সংখ্যা দশমিকের পরে থাকবে সেটা শূন্য আকারে লিখব, তাই একটা আছে একটা শূন্য লিখলাম। এরপর এইটাকে এটা দিয়ে আমরা ভাগ করব, এটা থেকে এটা যখন বিয়োগ হলো তখন হলো এইটা, আর নিচে এইটার এইটা, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল এরকম। এর পরবর্তী উদাহরণটা হলো উদাহরণ 7। ঠিক একই রকমভাবে জাস্ট পুরোটা উঠাবো, এখানে পুরোটা উঠানোর পর মাইনাস করব যতটা আছে পৌনপুনিক ছাড়া সেটা। এরপর যতটা পৌনপুনিকওয়ালা আছে ততটা 9 লিখে দেব এখানে। এরপর যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই দশমিকের পরে পৌনপুনিক ছাড়া, তাই আর কোনো শূন্য হবে না। এরপর এটাকে এটা দিয়ে বিয়োগ করলে এটা হবে, এবং এইটা এরকম, তারপর এটার অ্যান্সারটা হয়ে যাবে। এরপর দেখো এখানে কিছু কাজ দেয়া আছে, কাজগুলো ঠিক একই রকম নিয়মে করে ফেলবা তোমরা। আর পরবর্তীতে আমাদের জন্য আছে আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ। এখন আমরা যোগ বিয়োগগুলো করে নেই, একই নিয়ম, সহজ নিয়ম একদম। এখানে দেখো 3.89 2.178 5.8 যোগ করতে বলা হয়েছে। তো এগুলোকে যোগ করার ক্ষেত্রে আমরা প্রথমেই যেই নিয়মটা আছে আমাদের ভাঙানোর, সেই নিয়মে আমরা ভাঙিয়ে নিব। কিন্তু এখানে একটা খেয়াল রাখতে হবে জিনিসটা, সেটা হলো যতটা পৌনপুনিক আছে এখানে, যতটা পৌনপুনিক আছে এখানে দেখো 2 2, এখানে আছে 3টা পৌনপুনিক, যতটা পৌনপুনিক থাকে সেটার লসাগুটা আমাদের আগে হাতে নিতে হয়। তাহলে দেখো এখানে 2 2 ও 3 আকারে আছে যেহেতু, এবং এই 2 2 3 এর লসাগু কত? 6। আমরা কিন্তু লসাগু করতে জানি 2 2 3। এটাকে যদি আমরা লসাগু করি প্রথমে, তাহলে 2 দিয়ে করলে হলো 1 1, তারপরে হলো এখানে 3, এটা হলো। এরপর কি হবে এখানে? এরপর তো আমরা 3 দিয়ে যদি করি তাহলে 1 1, তারপরে এখানেও হয়ে যাবে 1। তাহলে আমাদের হয়ে গেল এখানে 2 × 3, অর্থাৎ লসাগু হলো 6। এটা কিন্তু 4 বা 5 এর পড়া ছিল। তো এখানে লসাগু যেহেতু 6, এই 6টা আমাদের সংখ্যা এখানে আনতে হবে। যেমন প্রথম যতটুকু থাকবে 8 9, এই দুইটা সংখ্যা লেখার পর, এই যে দুইটা সংখ্যা লেখার পর এরপর আমরা 6টা এই আকারে আসবো, 8 9 8 9 8 9 আকারে আসলাম। এরপর দেখো এইখানে 1 7 আগে লিখব, 1 7 লেখার পর আবার আমরা 6টা লিখব, যেহেতু 6 হলো লসাগু, তাহলে লিখব কত? এখানে নিয়ম অনুযায়ী যা আসে 1 7 এর পর 8 7 8 7 8 7 এই পর্যন্ত লিখব। এরপর দেখো আবার 5 পয়েন্ট, এখানেও
789 লেখার পর 798 এটা আমরা এখানে লেখলাম। লেখার পর সেম যেভাবে যোগ করো, জাস্ট এখানে এই যে যোগটা করে দাও। যোগ করার পর এরকম একটা সংখ্যা আসবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে পৌনপুণিকেরটা পৌনপুণিকের সংখ্যাই আসে। তো এইখানে দেখো 975, এখানে 975 576 হওয়ার কথা, এখানে দেখো 97 এরপর হওয়ার কথা ছিল 576, আবার 576, কিন্তু এখানে 574 কিন্তু হয়েছে। এই কারণে আমাদের একটা টু আলাদা যোগ করতে হয়। দেখো এটা হলো একটা নিয়ম, এটা একটা নিয়ম। এটার আরও একটু সহজ নিয়ম আমরা একটু নিচে দেখব। তো এখানে আমাদের হাতে 2 রেখা কাজটা করতে হয়। তখন আমাদের এখানে এই যে দেখো 576 এখানে দেখো একটা পৌনপুণিক নাম্বার আসছে, এটা ওই নিয়ম, পৌনপুণিকের যোগ পৌনপুণিকই আসে। তাহলে অ্যান্সারটা এরকম হবে। এটার আমরা একটু নিচে আরও সহজ জিনিসটা দেখে নিই। এই যে এইখানে দেখো, এটা যখন আমরা আবার যোগ করব, এই সহজ নিয়মটা হলো পরবর্তীতে এগুলো সব ঠিক থাকবে, পরবর্তীতে আবার একই রকমভাবে এরকম আলাদা একটা দাড়ি দিয়ে 89, মানে পরবর্তী আরও যে দুইটা সংখ্যা আছে 89-এর পরে আরও দুইটা সংখ্যা এরকম লিখবো, আরও দুইটা সংখ্যা 87 যেরকম আসে এরকম লিখবো। আবার এখানে দেখো 79, মানে 798-এর পরে আবার 79 এরকম দুইটা সংখ্যা আলাদা হাতে লিখবো। লেখার পর এইখানে আমরা 5 যোগ করবো আগের নিয়মে। যোগ করার পর এখানে আমাদের আলাদা একটা 2 আসে হাতে। এই আলাদা 2-এর জন্যই এখানে আমাদের এই দুইটা সংখ্যা লিখতে হয়, এবং তাহলে আমাদের এটা পৌনপুণিক আসে। এটা হলো সবচেয়ে কাছের মানটা যেন আসে, তাই আমরা এরকমভাবে করি। এরপর দেখো উদাহরণ 11-এ এইটাকে যোগ করতে বলা হয়েছে। একদম সেম একই নিয়মে তোমরা করো। এখানে দেখো আগের মতোই দুইটা সংখ্যা তোমরা আলাদা এখানে নিয়ে নিবা। দেখো এখানে কিন্তু ওরা নেয়নি, হ্যাঁ, বইয়ে নেওয়া হয়নি। তোমরা কিন্তু এখানে আলাদা ওই সংখ্যাগুলো নিয়ে নিবা, তাহলে দেখবা হাতে একটা 1 থাকবে। তাহলে আমাদের এখানে এই যে 019565 এরকমভাবে পৌনপুণিক একটা নাম্বার আসবে। এরপর দেখো নিচে 12তে এখানেও দেখো বলছে বিয়োগ করতে। একদম সেম নিয়মে আমরা যেভাবে যোগ করেছি একই রকমভাবে আমরা এখানে দেখো কয়টা আছে। এখানে আমাদের লসাগু কত হয়, এখানে হলো 2 আর এখানে হলো 3টা আবৃত্ত, তাহলে 2 আর 3-এর লসাগু 6 হয়। তাহলে আমরা প্রথমে 24 লেখার পর 6টা লিখলাম, আবার এখানে 24 যতটা অনাবৃত আছে এটাও লেখার পর তারপর যতটা আছে সেটাকে আমরা 6টায় লিখে দিলাম। লেখার পর এখানে বিয়োগ করো, বিয়োগ করলে হবে এইটা। তো বিয়োগের নিয়মটা ঠিক আগের মতোই, যোগের মতোই। আমরা এখানে আরেকটু সহজে ওইটা করে নিই। এই যে পরবর্তীতে আমরা আরও দুইটা সংখ্যা এরকম দাঁড়িয়ে দিয়ে নিব, যাতে করে আমাদের হাতে যেই 1টা ছিল ওইটার কারণে আমাদের সঠিক একটা মান যেন আসে। তাহলে আমাদের দেখো এখানে পৌনপুণিক কতর পরে ছিল, দুইটা সংখ্যার পরে ছিল না, দুইটা সংখ্যার পরে যেহেতু ছিল তাইলে দুইটার পর থেকে বাকিটুকু আমরা পৌনপুণিক দিয়ে এখানে আটকে দিব। তাহলে এটা আমাদের নির্ণয় বিয়োগফলটা হয়ে যাবে। এরপর দেখো এখানে আরও একটা আছে, দেখো এটাও ঠিক একই নিয়মে তোমরা করে নাও। এর পরবর্তীতে যেটা সেটা হলো আবৃত্ত দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ। এখানে আমরা গুণ ভাগ করব। গুণ যদি করতে যাই একই নিয়মে করব আগের মতোই, কিন্তু এখানে একটু যেই কাজটা করতে হবে সেটা হলো গুণ আর ভাগ করতে গেলে আগে এই আবৃত্ত দশমিককে সাধারণ দশমিকে আনতে হবে, সাধারণ দশমিকে। তো সাধারণ দশমিকে যদি আনতে যাই, একটু আগেই কিন্তু আমরা নিয়মগুলো পড়ে আসছি। তো নিয়মটা ছিল যতটা দশমিকওয়ালা থাকবে আবৃত্ত দশমিক ততটা 1 দিতে হবে নিচে, তারপর পুরোটা লিখে সেটা থেকে দশমিক ছাড়া যেটুকু আছে সেটুকু বিয়োগ করতে হবে। তো এই 43 থেকে 4 বিয়োগ করো, তাহলে 39 হবে, নিচে হবে এই যে 9। তাহলে এখানে এই দুইটাকে ভাগ করলে 13/3 হয়। তুমি ক্যালকুলেটর, সাইন্টিফিক যে ক্যালকুলেটর সেগুলো কিনে নাও সবাই, সেখানে ভাগ দিলে দেখবা এটা সরাসরি আসছে। এরপর দেখো 5.7, সেটাকেও ঠিক একই নিয়মে প্রথমে পুরোটা লিখবো আমরা 57, তারপর দশমিক ছাড়া যেটা আছে 5 সেটা দিয়ে বিয়োগ করব। এরপর নিচে দেখো একটা পৌনপুণিকের কারণে একটা 9, তারপর 52/9 হলো। এবার এই দুইটাকে আমরা এখানে গুণ আকারে লিখবো, এই যে গুণ আকারে লিখলে উপরে উপরে গুণ করলে এইটা হয়, নিচে নিচে গুণ করলে হ্যাঁ এটা হয়, 3 আর 9 27। এরপর এটাকে তুমি ক্যালকুলেটরে উঠিয়ে ভাগ দিতে পারো, হাতে হাতে কত বার ক্যালকুলেটরও দিতে পারো। ক্যালকুলেটরও দিলে তুমি দেখবা এরকম 25.037 এরকম আসতেই থাকবে। তাইলে যেহেতু বারবার 037 আসে, তাইলে 0-এর উপরে আর 7-এর উপরে আমরা পৌনপুণিক দিব, তাহলে এটা হয়ে যাবে এটার অ্যান্সার। এরপর দেখো এটাকে আবার গুণ করতে বলা হয়েছে এটা। তো এটার ক্ষেত্রে আমরা ঠিক একই নিয়মে
এই গুণটাও করে ফেলবো, তাহলে অ্যান্সার হবে এরকম 12.185858585। তখন আমরা 8.5-এর উপরে এখানে পৌনপুনিক দিয়ে দিব। এরপর দেখো আরও একটা আছে এইটার ক্ষেত্রেও ঠিক একই রকম, তিনটাকে আগে ভাঙাইবা, তিনটাকে আগে যখন ভাঙাইবা এরকম হবে, তখন এই তিনটাকে গুণ দিবা, তখন এরকম আসবে। এটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু পৌনপুনিক আসবে না, এটা আসবে হলো অসীম দশমিক, এরকম একের পর এক আন্দাজে একটার পর একটা সংখ্যা আসবে, যার কারণে এটা পৌনপুনিক হবে না, এটা হবে এরকম সাধারণ অ্যান্সার। এরপরেরটা দেখো, এখানে কিছু কাজও দেওয়া আছে, কাজগুলো তোমরা নিজেরাই বাড়িতে একই রকমভাবে করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। এটাকে ভাগ করতে বলা হয়েছে। এই ভাগটা যখন আমরা করব একই রকমভাবে জাস্ট আমরা এখানে আগে ভাঙ্গাইয়া যেই মানটা হয় সেই মানটা আমরা লিখে নিব। এরপর এখানে যেই মানটা হবে সেই দুইটা মানকে আমরা এই যে এরকমভাবে এটাকে এই যে ভাগ করব। ভাগ করার পর আমরা কিন্তু একটা নিয়ম জানি, নিয়মটা আগেই তোমরা পড়ছো 8A7-এ, যে ভাগ থাকলে সেটাকে আমরা গুণ করে উল্টাই দিতে পারি। তো এখানে দেখো 5/18 ছিল, গুণ করে আমরা 18/5 লিখে দিলাম। এরপর উপরে দুইটায় গুণ করলে যা হয়, নিচে দুইটায় গুণ করলে যা হয় তা লিখে তারপর যা হয় সেটা দেখা যায় 363636 এরকম আকারে আসতে থাকে। তাই আমরা 3 এবং 6-এর উপরে দিলাম পৌনপুনিক, তাহলে এটার অ্যান্সারটা আমাদের হয়ে গেল। এরপর এরকম আরও একটা 18 উদাহরণ আছে, এইটাও একই রকমভাবে আগে ভাঙায় এখানে এসে এই যে ভাগটা আছে এই ভাগটাকে গুণ দিয়ে উল্টিয়ে এই সংখ্যাটা উপরেরটা নিচে, নিচেরটা উপরে নিয়ে আসো, তাহলে অ্যান্সারটা হবে এরকম পৌনপুনিক আকারে। এরপর দেখো 19, এটাও একই রকমভাবে করে ফেলবা তোমরা, কিছু কাজ দেওয়া আছে, কাজটাও তোমরা করে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না আশা করি। আমাদের এই অধ্যায়ের মধ্যে যতগুলো কাজ ছিল প্রয়োজনীয় সবগুলো আপাতত শেষ, কিন্তু এখানে আমাদের অনুশীলনীগুলো রয়ে গেছে। অনুশীলনীর মধ্যে এইগুলো হলো টিক চিহ্ন, কিন্তু এখানে দেখো 9 থেকে আমাদের আবার কিছু কাজ দেয়া আছে, অঙ্ক। এখানে প্রথমটা বলা হয়েছে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ। তো 9-এর সলভ করে নেই আমরা। দেখো এখানে প্রথমটার ক্ষেত্রে দেখো √5টাকে আমরা অমূলদ কেন সেটা আমরা প্রমাণ করব। তারপর √7 কেন, √10 কেন সেটা আমরা প্রমাণ করব। তো প্রথমটা হলো এইটা, তোমরা একটু দেখে নাও, আশা করি পুরোটা ভিডিও তোমরা আগে দেখছো, ভালো করে বুঝতে পারছো। তো এখানে আর কোনো সমস্যা হবে না। আমরা এখানে শুধু অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, পুরোটা আর বুঝাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমরা আগে বুঝিয়েই আসছি এটা কিভাবে হয়। তাই আমরা এখানে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো প্রথমটার অ্যান্সার। এরপর দেখো এরকমভাবে, এরপর এটা হলো √5 একটি অমূলদ সংখ্যা, এটার প্রমাণ করা হলো। এরপর দেখো দ্বিতীয় যেটা সেটা হলো এইটা √7, এটা প্রমাণিত একই রকমভাবে, জাস্ট √5-এর জায়গায় এখন √7 বসাই দিলে বাকি সব নিয়ম এক। এরপর √9 যেটা, √10 সেটা এরকমভাবে করবা, একই নিয়ম, জাস্ট এবার √7 বা √5-এর জায়গায় √10 বসিয়ে দাও। এরপর দেখো এটা প্রমাণিত। এরপর চলো আমরা 10-এর অ্যান্সারগুলো দেখে নিই। 10-এর ক আর খ দুইটা দেয়া আছে প্রশ্ন, কয়ের জন্য হলো উত্তর এরকম, এই যে এইটা, এটা হলো অ্যান্সার। এরপর দেখো খ নাম্বারটা হলো এইটা, তাহলে এটা হলো আমাদের এটার অ্যান্সার। আর পরবর্তীতে 11 নম্বরেও দুইটা আছে, দেখো এই দুইটার অ্যান্সার হলো এরকম, এই যে দেখে নাও, এটা হলো এটার অ্যান্সার। খ নম্বরটার অ্যান্সারটা হলো এই যে এইটা, এটা হলো অ্যান্সার। এরপর 4 নাম্বার যেই আরেকটা আছে, 4 নাম্বার না, এটা হলো এই যে 12 নম্বর, আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এখানে কয়েকটা অংশ আছে, সেটা হলো এই যে প্রথমটা হলো এইটা। আমরা কিন্তু এই যে এই অঙ্কগুলো দেখিয়ে আসছি, তোমরা সেগুলো আশা করি খেয়াল রেখেছো। এরপর গ নাম্বারটা হলো এইটা, এরপর ঘ নাম্বারটা হলো এইটা,
এরপর 5 নাম্বার অর্থাৎ পরবর্তী যেই অঙ্কগুলো সেটা হলো সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো, সেটার অ্যান্সার হলো এরকমভাবে। এরপর দেখো এটা হলো খ নাম্বারটা, খ নাম্বারের অ্যান্সারটা হবে এরকমভাবে। এরপর গ নাম্বারটা হলো এইটা 0.13, এটার অ্যান্সারটা হবে এরকমভাবে। এরপর এটা হলো ঘ নাম্বার 3.78, এটা হবে এরকমভাবে। এই নিয়মগুলো কিন্তু আমরা একটু আগেই করে আসছি, তোমরা পুরো ভিডিওটা আবার দেখে নিও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের ভিডিওটি অনেক উপকারে আসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা এরকম ভিডিও একের পর এক প্রতিটা চ্যাপ্টারের উপরে আনবো এবং তোমাদের বিজ্ঞান শাখার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে বিষয়গুলো আছে এবং বিজ্ঞান বই যেটা আছে সেটার জন্য আমরা আলাদা আলাদাভাবে এরকম চ্যাপ্টার ওয়াইজ একটা করে ভিডিও দিব, যেখানে পুরো চ্যাপ্টারটাকে আমরা রিভিউ করব পেজ বাই পেজ, টপিক বাই টপিক। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যেন সেগুলো পাও, এবং সবগুলো প্রশ্ন আমরা এরকমভাবে দিয়ে দেবো। এবং এখানে যেই যোগ বিয়োগ যেই রুলগুলো শেখানো হয়েছে সেগুলো শর্ট শর্ট ভিডিও কিন্তু আমরা শেষে
দিয়ে দিব আমাদের প্লেলিস্টের ক্লাস 9-10 2025-এর যে প্লেলিস্টটা আছে ওইখানে আমরা দিয়ে দিব এই সকল ভিডিওগুলো। তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে এই জাতীয় যত চ্যাপ্টারের ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারো এবং অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিতে ভুলো না কিন্তু। পরবর্তীতে কি নিয়ে ভিডিও করা যায় সেটাও তোমরা কমেন্টে লিখতে পারো।